ওয়েলকাম টু সাকসেস সাবমিট। সাকসেস সাবমিট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এবং এই চ্যানেলে সব রকম গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশান নেওয়া হয়। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের ক্লার্কশিপ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সবথেকে বড় রিক্রুটমেন্ট এনটিপিসির জন্য আমরা আজ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে দিও আরও নোটিফিকেশান পাওয়ার জন্য। প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো। আজ আমরা এমসিকিউ শুরু করি, চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন শুরু করা যাক। তা প্রথম প্রশ্নে এসছে পলাশি যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব কে দিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ যে নেতৃত্ব দিয়েছিল রবার্ট ক্লাইভ। আমার প্রশ্ন, এই পলাশি যুদ্ধ সবাই যেন 1775 সালে হয়ে থাকে। 1775 সালে পলাশি যুদ্ধ হয়, কিন্তু তারিখটা অনেক সময় অনেক প্রশ্ন আসে। 23শে জুন তারিখে পলাশি যুদ্ধ হয়েছিল। এই পলাশি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ কোম্পানি এবং মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল। এই পলাশি যুদ্ধ হওয়ার পেছনে অনেক কারণ আছে। একটা কারণ হলো যখন নবাব প্রথম সিংহাসনে বসে ইংরেজরা উপঢৌকন পাঠায়নি, এটা একটা। দ্বিতীয়ত নবাবের অনুমতি ছাড়াই ওরা ফোর্ট বা দুর্গ নির্মাণ করা শুরু করে। এদিকে একটা মনে পড়লো দুর্গ থেকে, আমাদের ফোর্ট উইলিয়াম দুর্গ কিন্তু 1800 সালে স্থাপন করা হয় কলকাতায়। তা এই কারণে হয়। এবং আমাদের এই ঠিক মেন আর একটা কারণ আছে, মানে মেন যে কারণে আরও পলাশি যুদ্ধটা আরও মানে খুব মেন কারণ যেটা বলা যায়, এটা ব্ল্যাক হোল ট্র্যাজেডি। ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা কি? ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা অনেক সময় আসে। ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা কত সালে হয়েছিল? দেখো, ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা 20 জুন 1757 সালে হয়েছিল। এখানে বলা হয় যে নবাব নাকি একটা ছোট ঘরের সাইজটা ঠিক অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু 146 জনকে ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার মধ্যে মাত্র 23 জন সারভাইভ করে। তারপরেই ইংরেজরা রেগে যায় এবং তার পরিণতি পলাশি যুদ্ধ। এবং এই পলাশি যুদ্ধের মেন সেনাপতি কে ছিল? আয়ারকুট। আয়ারকুট। এবং এই যুদ্ধে কিন্তু প্রমাণ করে দেয় মানে ইংরেজরা অনেক শক্তিশালী ভারতীয়দের থেকে। এবং এটা বলা বাহুল্য যে ভারতীয়রা শক্তিশালী ছিল, কিন্তু কিছু কিছু লোকের বিশ্বাসঘাতকতা, সবাই যেন মির্জাফরের বিশ্বাসঘাতকতা, রায়দুল্লভের বিশ্বাসঘাতকতার জন্য ইংরেজদের কাছে তারা অনেক কমজোর মনে হয়েছিল। আর একটা প্রশ্ন যেটা বলতে হয়, এই যে রবার্ট ক্লাইভের কিন্তু আরেকটা জিনিস দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল কত সালে? 1765 সালে। এবং 1765 সালের আগে কি 1764 সালে কী হয়? বক্সার যুদ্ধের সময় আমাদের মুঘল নবাব কে ছিল? মুঘল নবাব ছিল দ্বিতীয় শাহ আলম টু। দ্বিতীয় শাহ আলম কিন্তু সে সময় বক্সার যুদ্ধের সময় নবাব ছিল এবং এই দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু পরবর্তীকালে 1772 সালে ওয়ারেন হেস্টিংস, এই ওয়ারেন হেস্টিংস কিন্তু এই দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটায় এবং তিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল। ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে। এবং আরেকটা কথা আছে, এই ডালহৌসি 1848 সাল থেকে 1856 সাল অবধি ইনি ভারতের গভর্নর জেনারেল ছিল। এবং তার সময় কিছু ইম্পর্টেন্ট স্টেপ নেওয়া হয়েছিল, যেমন ডক্ট্রিন অফ ল্যাপস। এই ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে কী বলা হয়? কাউর যদি ডক্ট্রিন অফ ল্যাপসের মধ্যে বলা, কাউর যদি পুত্র সন্তান না থাকে, মানে কাউর মানে রাজা, মেন কথা তখনকার রাজাদের যদি পুত্র সন্তান না থাকে, সেই রাজ্য কিন্তু ইংরেজদের অধীনে চলে যাবে। এই ডক্ট্রিন অফ ল্যাপসের বিরোধিতা করেই কিন্তু আমাদের ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ প্রথম 1857 সালে বিদ্রোহে অংশগ্রহণ করেছিল ঝাঁসি থেকে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। এবং তার আরেকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা ভারতের এই মুহূর্তে কি? ভারতের রেলওয়ে কিন্তু বিশ্বের মধ্যে ফোর্থ পজিশনে আছে। ফার্স্ট ইউএসএ, সেকেন্ড চায়না মানে চীন,
আর থার্ড হলো রাশিয়া, আর ফোর্থে হলো আমাদের ভারত, ফোর্থ আমাদের ইন্ডিয়ায় রেলওয়ে সিস্টেমে। সেই রেলওয়ে সিস্টেম কিন্তু বানিয়েছিল এই 1853 সালে 16ই, ডেট কাউন্ট মনে আছে, 16ই এপ্রিলে প্রথম মুম্বাইয়ের কোথায়, বড়ি বন্দর, মুম্বাই বড়ি বন্দর থেকে থানে অবধি, হ্যাঁ, প্রথম ট্রেন চলে। এবং আর একটা প্রশ্ন আসতে পারে সবার মানে পরীক্ষায়, যে ওয়েস্ট বেঙ্গলে তাহলে কবে চলে? ওয়েস্ট বেঙ্গলে ঠিক সেই একই 15ই আগস্ট 1854 সালে কোথা থেকে চলে? হুগলি টু হাওড়া, হুগলি টু হাওড়া অবধি প্রথম ট্রেন চলেছিল, ঠিক আছে। আর তো আর সে আরও অনেকগুলো স্টেপ আছে। তোমাদের দেখো একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন বলে দিলাম, মডার্ন হিস্ট্রি যেটা দেখো একটা প্রশ্ন কিন্তু অনেকগুলো প্রশ্ন হলো। আচ্ছা, সেকেন্ড প্রশ্নে যাই। বলেছে যে গরম কাঠকে শীতল করার পদ্ধতি কী বলে? অ্যানিহেলিং পদ্ধতিটা কি বলি? অ্যানিহেলিং পদ্ধতিটা, এই পদ্ধতিতে কী হয়, কোনো ধরো গরম মানে কোনো পদার্থ আছে, তাকে গরম করে তার ডিউরেবিলিটি ইনক্রিজ করা হয়। কী করা হয়? ডিউরেবিলিটিকে ইনক্রিজ করে দেওয়া হয়। ডিউরেবিলিটি না, ডকটিলিটাকে ইনক্রিজ করে দেওয়া হয়, এটাকে বাড়িয়ে দেওয়া হয়। এবং কি হার্ডনেসটাকে কমিয়ে দেওয়া হয়। যাতে হার্ডনেসটা কমিয়ে দেওয়ার জন্যই দেখবে যে আমরা কাচের জিনিস দিয়ে কী করা হয়, কাচের জিনিস দিয়ে অনেক কিছু জিনিস সহজেই তৈরি করা যায়। তাহলে কি এই প্রশ্নের উত্তরটা গেলে অ্যানিহেলিং, মানে গরম কাচকে শীতল করার পদ্ধতিকে অ্যানিহেলিং বলে, ঠিক আছে। আচ্ছা, এবার যে গ্লেশিয়ার কী দিয়ে তৈরি? সবাই এটা একদমই সোজা প্রশ্ন। এরকম সোজা প্রশ্ন মানে যে ক্লার্কশিপ কেন এনটিপিসি সব জায়গায় চলে আসে, একটা দুটো এরকম থাকবেই। বরফ জমে, আমার প্রশ্ন হলো বরফ জমে, এই বরফ থেকে মনে পড়লো যে আমাদের অ্যালবেডো কি? অ্যালবেডো হলো ধরো ওই সূর্য থেকে আলো আসছে, আলো কত রিফ্লেক্ট হয়ে আবার মহাশূন্যে চলে যায়, এই যে রেশিওটা, এটাকে অ্যালবেডো বলে। এই সূর্য কতটা আসলো আর কতটা বেরিয়ে গেল, মানে ওপরের দিকে বেরিয়ে গেল, নিচে কতটা আসলো, এইটা রেশিওটাকে অ্যালবেডো বলে। এই অ্যালবেডো সব থেকে বেশি থাকে স্নোতে দেখা যায়, মানে বরফে, বরফে। এবং আরেকটা প্রশ্ন, অ্যালবেডো সব থেকে বেশি হয় সকালে, একটা মর্নিংয়ে একটা ইভিনিংয়ে, ঠিক আছে, ইভিনিংয়ে একটা মর্নিংয়ে একটা ইভিনিংয়ে অ্যালবেডো সব থেকে বেশি হয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন হয়ে গেল। এবার হলো আমাদের তৃতীয় প্রশ্ন, যে আইসিসি মেন্স ওডিআইয়ের ক্রিকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে ছিল? আমাদের সবাই জানে বিরাট কোহলি কিন্তু 50তম সেঞ্চুরি করলো এই ওয়ার্ল্ড কাপ 2023 সালে, 50তম সেঞ্চুরি করলো, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন যাই, এই যে আমাদের ব্রিক্স সাবমিট, হ্যাঁ, ব্রিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্রিক্সের রিসেন্ট 16তম সাবমিট হলো রাশিয়াতে। রাশিয়ার কোথাও কেউ জানো? রাশিয়া তো হয়ে গেল। রাশিয়ার যেই জায়গায় হয়েছে সেটা হলো কাজানে হয়েছে, রাশিয়ার কাজানে ব্রিক্স সাবমিটটা হলো রিসেন্ট। এটা কত? 16তম। 17তম ব্রিক্স সাবমিটকে বলতে হবে 17তম ব্রিক্স সাবমিট হবে ব্রাজিলে, ঠিক আছে। এবং আর একটা আসতে পারে 15তম, দেবে সাধারণত যখন যেটা চলে তার প্রিভিয়াসেরটা এবং নেক্সট দুটোই, মানে তিনটেই মনে রাখতে হয়। তোমার 15তম ব্রিক্স সাবমিট হচ্ছে আফ্রিকায়। এখন কিন্তু ব্রিক্সের বি ফর কি? বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর আমাদের ইন্ডিয়া, সি ফর কি? চায়না, এস ফর সাউথ আফ্রিকা। এবং এছাড়াও আরও 3টে দেশ, এখন ব্রিক্স কিন্তু আরও 3টে দেশ যুক্ত হয়েছে 1 জানুয়ারি 2024 আরও 3টে দেশ যুক্ত হয়েছে। সেগুলো কি কি? সেগুলো আমি বলেছি তোমাদের। ইজিপ্ট 1 নম্বর, 2 নম্বর কি? ইথিওপিয়া, একটু হাতের লেখা একটু বাজে হয়তো আমার, ইথিওপিয়া একটু বুঝে নাও। আর ইরান, এরা কিন্তু রিসেন্ট ব্রিক্সের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে তোমরা জেনে গেলে এখান থেকে ব্রিক্স রাশিয়ার কোথায় বললাম? কাজানে হয়েছে, এটা মনে রাখবে। আচ্ছা, তারপরে লাস্ট এখানে হলো চতুর্থ প্রশ্ন, এটা পঞ্চম প্রশ্ন হবে। বলছে যে নতুন দিল্লি শহর পরিকল্পনা করেছিল কে? জানো সবাই, এডুইট লুটেন্স প্রথম নতুন দিল্লি শহরের পরিকল্পনা করেছিল। এটা বলতে হবে নতুন দিল্লি এবং এই রেগুলেশন আরও কী করে? আমাদের রাষ্ট্রপতি ভবনও করে কিন্তু, হ্যাঁ, রাষ্ট্রপতি ভবনও কিন্তু তারই সাথে তৈরি, হ্যাঁ, রাষ্ট্রপতি ভবন। এবং মনে পড়ছে আরেকটা জিনিস বলছি তোমাদের, আমাদের যে রিসেন্ট পার্লামেন্ট
এই নতুন যে পার্লামেন্ট তৈরি হলো, কে তৈরি করলো জানো? সেটা হলো টাটা গ্রুপ। টাটা গ্রুপ আমাদের নতুন পার্লামেন্ট তৈরি করলো, এবং তার আর্কিটেক্ট, পার্লামেন্ট যে তৈরি হলো টাটা গ্রুপ তো তৈরি করলো, কিন্তু তার আর্কিটেক্ট কে ছিল? আর্কিটেক্ট ছিল বিমল প্যাটেল। বিমল প্যাটেল কিন্তু এই নতুন পার্লামেন্টের আর্কিটেক্ট ছিল। এবং আরেকটা প্রশ্ন, হ্যাঁ আরেকটা প্রশ্ন, এটা সবার গোলায়, একটা হলো গেটওয়ে অফ ইন্ডিয়া আর ইন্ডিয়া গেট। হ্যাঁ, এই ইন্ডিয়া গেট কিন্তু আছে আমাদের দিল্লিতে, আর গেটওয়ে অফ ইন্ডিয়া আছে মুম্বাই। ঠিক আছে, মুম্বাই, এটা যাতে না গোলা। গেটওয়ে অফ ইন্ডিয়া, দেখো মনে রাখতে, গেটওয়ে অফ ইন্ডিয়া, ইন্ডিয়া গেট ছোটো, দেখো দিল্লি বানামটা ছোটো, তাই ইন্ডিয়া গেট সেটা ছোটো, আর গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই অনেক বড়ো, তাই মুম্বাই। ঠিক আছে, এরকম করে মনে রাখতে হবে। এবার এখান থেকে ব্যাপার আছে, এই গেটওয়ে অফ ইন্ডিয়াটা কে করে? গেটওয়ে অফ ইন্ডিয়া যেটা মুম্বাই, হ্যাঁ সেটা করে জর্জ উইটেট করে কিন্তু। ঠিক আছে, এবং আরেকটা জিনিস বলে রাখি, এই ইন্ডিয়া গেট কখন করে জানো? ইন্ডিয়া গেট সাধারণত প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং ইঙ্গো আফগানের যে যুদ্ধ হয়, তাদের যে সৈনিকরা মারা গেছিলো তাদের শরণার্থীতে তৈরি করা হয়। আর গেটওয়ে অফ ইন্ডিয়া যেটা মুম্বাই, সেটা কিন্তু যখন জর্জ ফাইভ যখন ভারতে আসে, তাকে অভ্যর্থনার জন্য এই ইন্ডিয়া গেটটা তৈরি করা হয়। তাহলে এখানে দেখো কতগুলো প্রশ্ন হয়ে গেল। এখানে খুব ইম্পর্টেন্ট কথাগুলো বললাম, এগুলো দেবে পরীক্ষার সময়, এদিক ওদিক অনেক সময় আসে, তোমরা সবাই দেখবে ভালো করে। থার্ড প্রশ্ন যাওয়া যাক। পিডিএর পুরো কথা, পিডিএ কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু কম্পিউটারের ফুল ফর্ম জানতে চাইছি। পিডিএর অনেক মেডিকেল টার্মের ফুল ফর্ম হয়, অনেক কিছু টার্মের ফুল ফর্ম হয়। কম্পিউটারের ফুল ফর্ম হলো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। বলে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট জিনিসটা কি? অনেক কাছে যে আমি যেরকম ইউজ করছি, আমি ল্যাপটপ, আমি কিবোর্ড ছাড়া যে ডিজিটাল পেন দিয়ে তোমাদের বোঝাচ্ছি ব্যাপারটা, এটাও কিন্তু ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে পড়ে। এটা আর কিছু না, এটা একটু মনে রাখবে। আচ্ছা, এবার চলে যাচ্ছি এবার পরের প্রশ্ন। এই বলছে যে নিচের কোনটি ভার্টিব্রেটা? কিউই হলো প্রথম, কিউই হলো একটি ভার্টিব্রেট প্রাণী। এই ভার্টিব্রেট কিন্তু উপপর্ব বলে, উপপর্ব। আর এর পর্ব কি? পর্ব হলো কর্ডাটা। এদের পর্ব হলো কর্ডাটা। ভার্টিব্রেট কি? যাদের সাধারণত মেরুদণ্ড আছে তাদের আমরা ভার্টিব্রেট বলি। এখানে স্পঞ্জ, আমি এখানে স্পঞ্জ কি? স্পঞ্জ হলো পলিফেরা পর্বের প্রাণী। হ্যাঁ, পলিফেরা। আর একটা এখানে দেখলাম কি? স্টারফিশ কিন্তু একাইনোডার্মাটা পর্বের মধ্যে পড়ে কিন্তু। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তোমাদের দেখবে অনেক সময় প্রশ্ন আসে যে সি হর্স, এটা কমেন্টে আমাকে বলবে সি হর্স কোন পর্বের প্রাণী, এটা অবশ্যই বলবে। সি হর্স খুব ইম্পর্টেন্ট, সি হর্স কোন পর্বের প্রাণী, এটা আমাকে কিন্তু তোমরা কমেন্টসে সবাই জানাও, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি আছে। সেটা হয়ে গেল। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে কোন রাজার কাহিনী মুদ্রা রাক্ষস আছে? মুদ্রা রাক্ষসে আছে চন্দ্রগুপ্ত মৌর্য। এটা কে লেখে? মুদ্রা রাক্ষসটা কে লেখে? বিশাখ দত্ত। আর একটা গুরুত্বপূর্ণ হিসেবে হলো দেবী চন্দ্রগুপ্তম। এই দেবী চন্দ্রগুপ্তম এবং বিশাখ দত্ত কার সময়কার সমসাময়িক ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিল, ঠিক আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিল দেবী চন্দ্রগুপ্তম। এবং আরেকটা ইম্পর্টেন্ট কি, এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কী বলা হতো? বিক্রমাদিত্য। তার উপাধি ছিল বিক্রমাদিত্য। তারা কিন্তু শকাদিও বলা হতো, শকারি। হ্যাঁ, কেন? সে শকদের পরাস্ত করেছিল, তাই তাদের শকাদি বলা হতো। এবং হলো কি জয়চাঁদ তাকে জানো? জয়চাঁদ হলো আমাদের পৃথ্বীরাজ চৌহানের শ্বশুরমশাই। কেন? এবং তিনি প্রথম দিকে জয়চাঁদের সঙ্গে জয়চাঁদের সঙ্গে তার বিরোধিতা ছিল, তার সঙ্গে ঝামেলা ছিল। এবং পরবর্তীকালে যখন পৃথ্বীরাজ চৌহান হেরে যায়, তারপরে কিন্তু 1994 খ্রিস্টাব্দে এই জয়চাঁদকেও আমাদের মোহাম্মদ ঘুরি কিন্তু হারায় কি? চান্দেলের যুদ্ধে জয়চাঁদকে হারিয়ে ওনার রাজ্যও কিন্তু অধিকার করে নেয়। ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন। এবার এটা মনে দেখি লাস্ট প্রশ্ন। এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। আমি আজকে খুব ছোটো শর্ট রাখলাম, সবার যদি ভালো লাগে তাহলে আমি আস্তে আস্তে ভিডিওটা আরও বাড়াবো। হ্যাঁ, এই জন্য আমি ছোটো শর্ট রাখলাম। অনেকের ভালো না, হয়তো আরও অনেক ইনকোয়ারি থাকতে পারে যে এটা আর এরকম দিকে আমি সবার কাছেই বলছি, যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করো এরকম ভিডিও আরও পেতে। আর এটা কয়নাবাদটা কিন্তু কয়নাবাদটা মহারাষ্ট্রে। এই কয়নাবাদটা কোন নদীর তীরে? কয়নাবাদটা হলো কয়না নদীর তীরে কিন্তু অবস্থিত। কয়না নদীর মহারাষ্ট্র কিন্তু আমাদের মহারাষ্ট্রে কিন্তু
সরি, মহারাষ্ট্রের কিন্তু পশ্চিমে কী আছে, সহ্যাদ্রি পাহাড় কিন্তু পশ্চিমঘাট পর্বত। এবং আরেকটা জিনিস বলি কি, আমাদের মহারাষ্ট্রে কিন্তু হলো আমাদের মানে স্টেট ন্যাশনাল হাইওয়ে কিন্তু সব থেকে বেশি মহারাষ্ট্রে, ঠিক আছে। মহারাষ্ট্র কিন্তু মুম্বাই কিন্তু পার ক্যাপিটাল ইনকামে অনেক বেশি। আর তোমাদেরকে ইনফরমেশন দেওয়া যায় মহারাষ্ট্র। আর একটা জিনিস হলো বলা যায় তোমাদের, আচ্ছা রাজস্থান হলো আমাদের ভারতের মধ্যে সবথেকে বড় রাজ্য। আর মধ্যপ্রদেশে কী আছে, মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি 11খানা আমাদের ন্যাশনাল পার্ক আছে। মধ্যপ্রদেশ ভারতের মধ্যে সবথেকে বেশি ন্যাশনাল পার্ক। হ্যাঁ, ন্যাশনাল পার্ক কোথায় সবথেকে বেশি? মধ্যপ্রদেশ। আর সবথেকে কম কোথায়? পাঞ্জাবে। হ্যাঁ, সবথেকে কম পাঞ্জাবে ন্যাশনাল পার্ক আছে। এবং মধ্যপ্রদেশে কিন্তু আমাদের টাইগার মানে বাঘের সংখ্যা সবথেকে বেশি। মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা সবথেকে বেশি, ঠিক আছে। এবং রিসেন্ট উত্তরপ্রদেশ ইউপি নাইট সাফারি তৈরি করলো, নাইট সাফারি অ্যানাউন্স করেছে, নাইট সাফারি তৈরি করেছে, ঠিক আছে, নাইট সাফারি। আর কিছু তো তোমাদের অনেক কিছু বলে। আর একটা জিনিস বলে দিই তোমাদের, এই রাজস্থানে কিন্তু তোমার গন্ড জাতি দেখা যায়, গন্ড উপজাতি, ঠিক আছে। রাজস্থানে একটা নাচ আছে, রাজস্থানের নাচ সবথেকে বিখ্যাত নাচ কি? ঘুমার, যেটা রানী পদ্মাবত ঘুমার আছে, ঠিক আছে। এবং রাজস্থানের সঙ্গে আরেকটা জিনিস মনে পড়ছে, রাজস্থান আরেকটা জিনিস হলো রাজস্থান, এটা আমাকে কমেন্ট করো সবাই, যে রাজস্থান সিন্ধু সভ্যতার কোন অংশটা রাজস্থানে দেখা যায়। আমি তার নামও বলে দিলাম, ক দিয়ে নাম, তোমরা বলো ক দিয়ে নাম, আমাকে কমেন্টে জানিও সিন্ধু সভ্যতার কোন অংশটা রাজস্থানের মধ্যে পড়ে। আজ এইটুকুই থাকুক, তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা ক্লিক করে দিও আরও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি পুরোপুরি এরকম আরও অনেক আনবো, এরকম ছোটো জিকে টাইপ বা ম্যাথও পড়াতে পারি, ম্যাথ অবশ্যই। তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাকে। আমার এটা প্রথম ভিডিও দিলাম, দেখো কীরকম লাগলো সবাই কমেন্টে জানিও।